তিন চাঞ্চল্যকর কারণে তাজুলকে মাইনাস। এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন। আপনারা অবশ্যই জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তার পরিবর্তে আমিনুল ইসলামকে সংযুক্ত করা হয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে চিফ প্রসিকিউটর হিসেবে। এটা নিয়ে এই মুহূর্তে অনেক কথা হচ্ছে, অনেকে অনেক ধরনের বিশ্লেষণ দিচ্ছেন। তবে মোটা দাগে অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দেবার পেছনে তিনটি কারণ রয়েছে। সেই তিনটি কারণ উপস্থাপন করে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচার শুরু হওয়ার পর কে হবেন সরকারের তরফে চিফ প্রসিকিউটর, এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন যে অনেককেই প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু কেউ এই জুলাই গণহত্যার বিচার করতে সরকার পক্ষের প্রধান আইনজীবী হিসেবে কাজ করার সাহস পাচ্ছিলেন না। আবার অনেকে সাহস পেলেও তাদের মধ্যে যোগ্যতার ঘাটতি ছিল। ফলে বাধ্য হয়েই আসিফ নজরুল অ্যাডভোকেট তাজুল ইসলামকে বেছে নিয়েছেন বলে ওই সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন। অ্যাডভোকেট তাজুল ইসলাম আগে থেকেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ করেছেন। যখন জামাত নেতাদের এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার করা হয়, তখন তিনি জামাত নেতাদের পক্ষের আইনজীবী ছিলেন। প্রধান আইনজীবী ছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি দেশের বাইরে চলে যাওয়ার পর মূলত অ্যাডভোকেট তাজুল ইসলামই জামাতের নেতাদের প্রধান আইনজীবী হয়ে উঠেছিলেন। সেই সময় জামাতের নেতাদের মন্তব্য হচ্ছে তিনি খুবই দক্ষতার সঙ্গে তাদের পক্ষে কাজ করেছিলেন। কিন্তু হঠাৎ করেই আমরা দেখলাম অ্যাডভোকেট তাজুল ইসলাম জামাতের আইনজীবী হিসেবে নিজেকে ইস্তফা দিয়ে এবি পার্টি মানে আমার বাংলাদেশ পার্টিতে যুক্ত হলেন। আপনারা সবাই জানেন যে আমার বাংলাদেশ পার্টি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মুজিবুর রহমান মঞ্জুর গড়া একটি দল। এই দলটি মূলত জামাতের দলছুট নেতাদের দ্বারাই গঠিত রাজনৈতিক দল। তো হঠাৎ করেই কেন অ্যাডভোকেট তাজুল ইসলাম এবি পার্টিতে যুক্ত হয়েছিলেন এবং তিনি যুগ্ম আহ্বায়কের পদ পেয়েছিলেন? আমি একদিন অ্যাডভোকেট তাজুল ইসলামকে এই বিষয়ে প্রশ্ন করেছিলাম। আমি বলেছিলাম যে আপনি কেন জামাত ছেড়ে এবি পার্টিতে যুক্ত হলেন? তিনি তখন বলেছিলেন যে তিনি জামাতের আইনজীবী হিসেবে কাজ করতে গিয়ে এত এত প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন যে তার আইন পেশা এখন স্থবির হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ফলে তিনি নিজের চিন্তার বিস্তৃতি এবং জামাতের বাইরে আলাদা প্ল্যাটফর্ম খুঁজছিলেন। তার কাছে এবি পার্টিকেই তার জন্য যথোপযুক্ত প্ল্যাটফর্ম মনে হয়েছিল। এরপর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তখন হঠাৎ করেই তাজুল ইসলাম এই প্রস্তাব পেলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হবার। তিনি এটাকে লুফে নেন এবং এই দায়িত্ব পালন করেন। গত 18 মাস তিনি এই দায়িত্ব পালন করেছেন। ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বলছেন যে খুবই দক্ষতার সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে মামলা প্রস্তুত করে তা আদালতে উপস্থাপন, চার্জ গঠন থেকে শুরু করে আনুষঙ্গিক সকল কাজ তিনি আন্তরিকতার সঙ্গে করেছিলেন। তো এখন এই নতুন সরকার আসার পর তাকে কেন সরিয়ে দেয়া হলো? প্রথম কারণ হচ্ছে যে তার পিঠে জামাতি তকমা এঁটে দেওয়া আছে। এই নতুন এই সরকার যেটা তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে বা বিএনপির নেতৃত্বের যে জোট, সেই জোটের প্রতিনিধিত্বকারী সরকার মনে করছে অ্যাডভোকেট তাজুল ইসলাম জামাতের প্রতিনিধিত্বকারী একজন আইনজীবী বা ব্যক্তি। ফলে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় জামাতের প্রতিনিধিত্বকারী ব্যক্তি যদি রাখা হয়, তাহলে বিএনপির দৃষ্টিভঙ্গি অনুযায়ী বিচার কাজ পরিচালিত হবে না, বা দলগতভাবে বিএনপি যেভাবে চাইছে অ্যাডভোকেট তাজুল ইসলামকে দিয়ে সেভাবে এই বিচার কাজ করানো যাবে না। মানে আমি এটা বলছি যে রাষ্ট্রের তরফ থেকে একজন আইনজীবী যিনি প্রধানতম ব্যক্তি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কাজ করছেন, তার সাথে রাজনৈতিকভাবে বা দলগতভাবে বিএনপির কোনো সম্পর্ক নেই, এরকম ব্যক্তিকে মূলত এই সরকার এরকম গুরুত্বপূর্ণ পদে রাখতে চায়নি বলেই তাকে অপসারণ করা হয়েছে। এটা হচ্ছে প্রধান কারণ। আর এই কারণের পক্ষে বিএনপিপন্থী বিশ্লেষকরা যুক্তি দিচ্ছেন
যে একটা নতুন সরকার আসার পর সেই সরকার যে চিন্তা চেতনা লালন করে সেই চিন্তা চেতনার পক্ষের লোকই তো এরকম গুরুত্বপূর্ণ জায়গায় আসীন হবে। সুতরাং অ্যাডভোকেট তাজুল ইসলামকে সরিয়ে দিয়ে কোনো ধরনের ব্যত্যয় হয়নি। এটা হচ্ছে যারা সরিয়ে দিয়েছেন তাদের পক্ষের ব্যাখ্যা। এখন এই ৩টি কারণের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে তাজুল ইসলাম জামাতের আইনজীবীদের পক্ষে ট্রাইব্যুনালে মামলা পরিচালনা করবার কারণে অনেকেরই চক্ষুশূল হয়েছেন, বিশেষ করে জামাত বিরোধীদের চক্ষুশূল হয়েছেন। আপনারা সবাই জানেন যে দীর্ঘদিন ধরে জামাত এবং বিএনপি একসাথে আন্দোলন করেছে, নিপীড়ন সহ্য করেছে, জুলুমের শিকার হয়েছে। কিন্তু এই গণ অভ্যুত্থানের পর জামাত এবং বিএনপি দুটো আলাদা বৃত্ত তৈরি করে নির্বাচনে অংশগ্রহণ করেছে। ফলে দীর্ঘদিনের মিত্র বিএনপি জামাত এখন পরস্পর শত্রুতে পরিণত হয়েছে। তো সেই কারণে প্রথমত তাজুল ইসলামকে ঘিরে বিবাদী পক্ষের ব্যাপক আপত্তি রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় কারণের ক। তাজুল ইসলামকে নিয়ে বিবাদী পক্ষের আপত্তি, পাশাপাশি ভারতপন্থী বামপন্থীদের একটা বড় গ্রুপ তাজুল ইসলামকে এখানে না রাখার পক্ষে অবস্থান গ্রহণ, যে ভারতপন্থী বামপন্থী এলিট শ্রেণীটি আবার জুলাই আন্দোলনের শেষ দিকে আন্দোলনেও অংশগ্রহণ করেছিলেন। সেই অংশটির জোরালো আপত্তিও আছে তাজুল ইসলামের ব্যাপারে। ফলে একদিকে হচ্ছে বিবাদীদের ভয়াবহ নারাজি, অন্যদিকে ভারতপন্থী বাম বলয়ের এলিট ব্যক্তিবর্গের আপত্তি। দুটো কারণ মিলিয়ে এই দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে তার ব্যাপারে অনেকে নেতিবাচক মনোভাব পোষণ করছেন। তৃতীয় বিষয় হচ্ছে যে আস্থার অভাব। অ্যাডভোকেট তাজুল ইসলাম থাকলে এখানে বিচার কাজ একরকম করে পরিচালিত হবে। আর আপনারা জানেন সবাই যে আইন মন্ত্রণালয়ের অধীনেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সরকার পক্ষের আইনজীবীদের কার্যক্রম পরিচালিত হয়। আইন মন্ত্রণালয় যেভাবে চাইবে সেভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা পরিচালিত হবেন। আমরা যেটা আইনে দেখি যে আদালতটি স্বাধীন হলেও এই জুলাই গণহত্যার বিচারে সরকারের উদ্যোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সে কারণে অ্যাডভোকেট আসাদুজ্জামান, যিনি নতুন আইনমন্ত্রী, তিনি কি অ্যাডভোকেট তাজুল ইসলামের প্রতি আস্থা রাখতে পেরেছেন বা পারবেন, এরকম একটা শঙ্কার জায়গা ছিল। আর অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং অ্যাডভোকেট আসাদুজ্জামান দুজন প্রায় সমসাময়িক, কিন্তু একজন আইনমন্ত্রী আর আরেকজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। ফলে তাদের দুজনের মধ্যে সমন্বয়ের একটা ঘাটতি তৈরি হতে পারে বলে সরকারের তরফ থেকে ভাবা হচ্ছিল, যে কারণে এই অনাস্থার যুক্তি দেখিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। তার মানে আমরা মোজা দাগে তিনটি কারণ বলতে পারি। প্রথমত, তিনি জামাত হিসেবে চিহ্নিত হওয়া; দ্বিতীয়ত, বিবাদী এবং ভারতপন্থী বামদের আপত্তি; তৃতীয়, আইন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করতে কাজ করার ক্ষেত্রে একটা সন্দেহ সংশয় তৈরি হওয়া। প্রিয় দর্শক, যাই হোক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কি যথাযথভাবে এই বিচার সম্পন্ন করতে পারবে? ইতোমধ্যে বিচারের অনেকগুলো অন্তর্নিহিত বিষয় নিয়ে প্রশ্ন তুলছে বিচার বিরোধীরা। এরকম একটা প্রেক্ষাপটে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কতদূর এগোবে? বলা যায় অন্তর্বর্তী সরকার একটা মধ্যবর্তী জায়গায় এই বিচারের কার্যক্রম ফেলে রেখে চলে গেছে। দু একটি রায় হয়েছে বটে, কিন্তু কোনো রায়ই এখন পর্যন্ত কার্যকর হয়নি। ফলে অনেক ধরনের চ্যালেঞ্জ আছে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ওপর। দেখা যাক, আমরা গণ অভ্যুত্থানের পর যে ৩টি বিষয় প্রত্যাশা করেছিলাম, বিচার, সংস্কার, নির্বাচন, ইতিমধ্যে নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে। এখন বিচার এবং সংস্কার যথাযথভাবে হবে কিনা এটা কিন্তু সময়ের অপেক্ষা করতে হবে। তো তাজুল ইসলাম সরে গেলেন, আমিনুল ইসলাম আসলেন। আমরা প্রত্যাশা করব আমিনুল ইসলাম তাজুল ইসলামের চেয়েও বেশি দক্ষতার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে জুলাই গণহত্যার বিচার চালিয়ে নেবেন। তাজুল ইসলাম যেমন তুখোড় একজন আইনজীবী, অন্যদিকে আমিনুল ইসলামও বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার যে দীর্ঘ নিপীড়নমূলক মামলা করেছিল সেই মামলাগুলোর অন্যতম আইনজীবী ছিলেন। সুতরাং ক্রিমিনাল প্র্যাকটিসে আমিনুল ইসলামেরও
দক্ষতা রয়েছে। সুতরাং এখন তিনি যদি সত্যিকার অর্থেই আন্তরিকভাবে আইনমন্ত্রী আসাদুজ্জামানের নির্দেশনায় এই কাজটি করতে পারেন, তাহলে জাতির জন্যে ভালো। আর যদি করতে না পারেন, তাহলে জাতির জন্য দুর্ভাগ্য। সবকিছু আসলে এখনই বলা যাচ্ছে না। খেলা কেবলমাত্র শুরু হলো। শেষ হতে খানিকটা সময় লাগবে। সেজন্য চলুন আমরা অপেক্ষা করি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।